আমরা লাস্ট ক্লাসে ব্যালেন্স শিটের ইয়েটা দেখেছিলাম। ব্যালেন্স শিটে ব্যালেন্স শিটের কম্পোজিশন গুলো দেখেছিলাম। আজকে আমরা এটার আইটেম ওয়াইজ দেখব। সো প্রথমে আমাদের ছিল হচ্ছে ক্যাশ অ্যাসেট। তো ক্যাশ অ্যাসেটের এখানে আমাদের ক্যাশ অ্যাসেটের মধ্যে কি কি আইটেম থাকে? একটা হচ্ছে যে অ্যাকাউন্টস, that is called cash and deposits due from banks. তো এখানে আমাদের এই ক্যাশ অ্যান্ড ডিপোজিট ডিউ ফ্রম ব্যাংকস, এটার মধ্যে কি কি ইনক্লুডেড থাকে? একটা হচ্ছে যে ব্যাংকের ভল্টে যে ক্যাশ টাকাটা থাকে, প্লাস হচ্ছে ডিপোজিটস উইথ আদার ব্যাংকস। এই ডিপোজিট উইথ আদার ব্যাংকস এটাকে আরেকটা নাম বলা হচ্ছে করেসপন্ডেন্ট ডিপোজিটস। এক্ষেত্রে মেনলি তোমার আনকালেক্টেড যে চেক গুলো আছে, তো এইগুলো হচ্ছে আমাদের ক্যাশ আইটেমস ইন প্রসেস অফ কালেকশন। যে চেক গুলোর টাকা এখনো কালেকশন প্রসেসে আছে সেগুলো। আর এটা হচ্ছে কি রিজার্ভ অ্যাকাউন্ট উইথ দ্য ফেডারেল রিজার্ভ বা বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক এর যে আমাদের যে রিজার্ভ অ্যাকাউন্টটা থাকে ব্যাংকগুলোর, সেই রিজার্ভ অ্যাকাউন্ট। সো এগুলো, এই আইটেম গুলো হচ্ছে আমাদের ক্যাশ আইটেম হিসেবে থাকে এবং এই ক্যাশ অ্যাসেট গুলোকে বলা হচ্ছে প্রাইমারি রিজার্ভস। এগুলোকে সামটাইমস ইট ইজ কল্ড প্রাইমারি রিজার্ভস। এই প্রাইমারি রিজার্ভস কেন বলা হয়? কারণ হচ্ছে এই প্রাইমারি রিজার্ভ হচ্ছে এটা আমাকে প্রাইমারিলি আমার যে ডিপোজিট উইথড্রয়াল হওয়ার যে সম্ভাবনা সেটাকে হেজ করে। সো এটা হচ্ছে আমাদের ব্যাংকের ফার্স্ট লাইন অফ ডিফেন্স এগেইনস্ট দ্য ডিপোজিট উইথড্রয়াল। সো ডিপোজিটররা লোন রিকোয়েস্ট থাকে যেটা পূর্ব পরিকল্পিত নয়, কাস্টমার আনএক্সপেক্টেড বলা হচ্ছে। তার মানে হচ্ছে এটা কাস্টমার যে কোনো সময় আমার কোন ক্লায়েন্টের লোনের প্রয়োজন হতে পারে এবং সেই ধরনের সাডেন আনএক্সপেক্টেড লোন রিকোয়েস্টটাকে মিটিগেট করার জন্য আমার এই প্রাইমারি রিজার্ভ হিসাবে কাজ করে।
এবং এই যে প্রাইমারি রিজার্ভ হিসেবে ক্যাশ অ্যাকাউন্টে বা ক্যাশ অ্যাসেটে যে রাখা হচ্ছে, এটা ব্যাংকের টার্গেট থাকে কিপ ইট সাইজ লো অ্যাজ লিটল। তো যতটা, কারণ আমরা জানি যে এটার উপরে কোনো ধরনের ইনকাম বা ইন্টারেস্ট আর্নিংস হয় না। সো যেহেতু ইন্টারেস্ট আর্নিং হয় না, ব্যাংকের টার্গেট হচ্ছে এটার সাইজটা মিনিমাম রাখা। তো ক্যাশ অ্যাসেটের পরে ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে যে সেকেন্ড আইটেম সেটা হচ্ছে সিকিউরিটি হোল্ডিংস। তো সিকিউরিটি হোল্ডিংস এর দুইটা পারপাস ছিল। ক্যাশ অ্যাসেটের পারপাস ছিল হচ্ছে কি লিকুইডিটি, আর এখানে হচ্ছে এটার পারপাস হচ্ছে লিকুইডিটি প্লাস ইনকাম। সো এটা প্রাইমারি পারপাস হচ্ছে লিকুইডিটি, বাট এটা ব্যাংকের কিছু ইনকামে সহায়তা করে। সো এর মধ্যে কি থাকবে, মানি মার্কেট সিকিউরিটিস বা শর্ট টার্ম সিকিউরিটিস, এবং ওই ক্যাশ হোল্ডিংটাকে বলা হচ্ছে প্রাইমারি রিজার্ভ, এবং এই সিকিউরিটি হোল্ডিংসকে বলা হচ্ছে সেকেন্ডারি রিজার্ভ, হুইচ ইজ দ্য লিকুইড পোর্শনটাকে বলা হচ্ছে। সো এটাকে আমরা শর্ট পসিবল টাইমের মধ্যে উইদাউট লার্জ কম্পেনসেশন আমরা এটাকে লিকুইডেট করতে পারি বা ক্যাশের চাহিদাটা মেটাতে পারি, এটাকে এর জন্য বলা হচ্ছে সেকেন্ডারি রিজার্ভ। এছাড়াও এখানে এই সিকিউরিটি হোল্ডিংস এর মধ্যে ইনভেস্টমেন্ট সিকিউরিটিস যে ইনভেস্টমেন্ট থাকে, সেই ইনভেস্টমেন্ট সিকিউরিটি মূলত হচ্ছে ইনকাম জেনারেটিং পোর্শন। সো সিকিউরিটি হোল্ডিংস এর দুইটা পার্ট, একটা হচ্ছে লিকুইডিটি আর একটা হচ্ছে ইনকাম জেনারেশন। সো লিকুইড পোর্শনটা হচ্ছে আমার মানি মার্কেট সিকিউরিটিস, আর ইনকাম জেনারেটিং পোর্শন হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট সিকিউরিটিস। এই ইনভেস্টমেন্ট সিকিউরিটিসটা আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে আমার ট্যাক্সেবল সিকিউরিটিস আর এটা হচ্ছে নন ট্যাক্সেবল সিকিউরিটিস। সো ট্যাক্সেবল সিকিউরিটিস বলতে বোঝানো হচ্ছে যে এই ইনভেস্টমেন্ট সিকিউরিটিস থেকে যে ইনকাম, সেই ইনকামটা হচ্ছে ট্যাক্সেবল। আর নন ট্যাক্সেবল সিকিউরিটিসটা হচ্ছে এই এই সিকিউরিটিস এর উপর যে ইনকামটা, সেটা হচ্ছে ট্যাক্স এক্সেম্পটেড। সো এই যে ট্যাক্সেবল সিকিউরিটিস মূলত হচ্ছে আমার দেখা যাচ্ছে আমার প্রাইভেট সিকিউরিটিস বা সিকিউরিটিস ইস্যুড বাই প্রাইভেট কর্পোরেশনস আর ইনস্টিটিউশনস। আর ট্যাক্স এক্সেম্পটেড মূলত হচ্ছে আমার গভর্নমেন্ট সিকিউরিটিস গুলো সাধারণত দেখা যায় ট্যাক্স এক্সেম্পটেড ফিচার গুলো থাকে। সো ওই গভর্নমেন্ট সিকিউরিটিস, সেই সিকিউরিটিস এর থেকে যে ইনকামটা পাওয়া যাচ্ছে সেই ইনকামটা ট্যাক্স এক্সেম্পটেড, বাট যেটা প্রাইভেট সিকিউরিটিস সেটার উপর থেকে যে ইনকামটা ব্যাংক পাচ্ছে সেটা ট্যাক্সেবল। আর ট্রেডিং অ্যাকাউন্টস, এছাড়াও কিছু তোমার ট্রেডিং অ্যাকাউন্টস থাকে। সেই ট্রেডিং অ্যাকাউন্টসে তোমার ব্যাংক যেই অ্যাসেট গুলা হোল্ড করে, সেই অ্যাসেট গুলা মূলত হচ্ছে তোমার দিস অ্যাসেট সিকিউরিটিজ আর হেল্ড ফর রিসেল অনলি। সো এটা বিক্রয় করার জন্য এটাকে হোল্ড করে, এবং এটাকে which is shown in the bank balance sheet at market value. So market value তে এটাকে শো করা হয়। ওখানে আপনি টার্গেট করে না বললাম তো, ওখানে তোমরা আস্তে কথা বলো। আমাকেও করতে দিচ্ছে। আচ্ছা অন্য চেক করো। এবং এক্ষেত্রে তোমার যে ব্যাংক অ্যাসেট, ব্যাংক সিকিউরিটিজ গুলো আছে, এই সিকিউরিটিজ গুলোর ক্ষেত্রে তোমার
গুলো ট্রেডিং অ্যাকাউন্টস এর যে অ্যামাউন্টটা থাকবে সেটা সাধারণত মোস্টলি এই সিকিউরিটি items, market security, money market securities and investment securities. Still ব্যাংকের কিছু small amount of trading account securities maintain করে। দেন ব্যালেন্স শিটে যে থার্ড আইটেমটা এটা হচ্ছে আমাদের লোন অ্যাকাউন্টস। আমরা জানি এই লোন অ্যাকাউন্টসটা হচ্ছে ব্যাংকের একটা বড় পোর্শনটা হচ্ছে লোন অ্যাকাউন্ট। এটার সাথে দেখা যায় যে 50% থেকে টোটাল অ্যাসেটের মধ্যে 75% পর্যন্ত আমার ব্যাংকগুলোর যে অ্যাসেট সাইডের যেই পোর্শনটা হচ্ছে লোন অ্যাকাউন্ট। এটা এই অ্যাকাউন্টটা হচ্ছে লার্জেস্ট আইটেম। ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডের লার্জেস্ট আইটেম হচ্ছে এই লোন অ্যাকাউন্ট, যেটা তোমার হচ্ছে 50% থেকে মানে হচ্ছে হাফ থেকে তোমার হচ্ছে 3/4 পর্যন্ত টোটাল অ্যাসেটের এটার অংশটা হচ্ছে লোন অ্যাকাউন্টে থাকে। সো এই লোন অ্যাকাউন্টটা মূলত হচ্ছে তোমার ব্যাংকগুলো যে বিভিন্ন ধরনের লোন দিয়ে থাকে, এবং লোন অ্যাকাউন্টের প্রাইমারি পারপাসটা হচ্ছে কি, প্রাইমারি পারপাসটা হচ্ছে টু জেনারেট ইনকাম। সো এখানে কিন্তু লিকুইডিটি পারপাসটা নাই। সো এখানে ব্যাংকের ফার্স্ট ক্রাইটেরিয়া থাকে হচ্ছে ইনকাম জেনারেশন। এই ইনকাম জেনারেশন করার ক্ষেত্রে সে স্বভাবতই সে যত বেশি ইন্টারেস্টের ইনভেস্টমেন্টটা করতে পারবে, লোনটা দিতে পারবে, তার ইনকামটা তত বেশি হবে। সো ব্যাংকগুলোর টার্গেট থাকে মোস্ট প্রফিটেবল যে সেক্টর গুলো আছে সেখানে লোন প্রদান করা। সো এখানে যেই ব্যাংকে যে লোন যতগুলো লোন দিয়ে থাকে, যে সাম অফ অল লোনস, the total loans provided by banks, সেটা হচ্ছে ব্যাংকের গ্রস লোন বলা হচ্ছে, ঠিক আছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য 75% বা এই পরিমাণ এখানে শো করে। মানে এখানে হচ্ছে তোমার এই গ্রস লোনের থেকে আমার বাদ যাবে হচ্ছে অ্যালাউন্স ফর পসিবল লোন লস, বা এটাকে সংক্ষেপে বলা হয় ALL, অল অ্যাকাউন্ট। সো এই অল অ্যাকাউন্টটা হচ্ছে তোমার অ্যালাউন্স ফর পসিবল লোন লসেস, এবং এই অ্যালাউন্সটা রাখা হয় কি হিসাবে, যে ব্যাংকগুলোর এই লোনগুলো প্রোভাইড করে সেই লোনগুলোর মধ্যে বেশ কিছু লোন তোমার হচ্ছে ব্যাংকে আদায় করতে পারে বা ডিফল্ট করে, সেই লোন লসটাকে রিকভার করার জন্য ব্যাংকগুলোকে এই অ্যালাউন্সটা মেনটেন করতে হয়। সো এই অ্যালাউন্সটা কিভাবে সে করতেছে, যে তোমার এটা হচ্ছে ব্যাংকের ব্যালেন্স শিট। সো সেখানে এই অ্যালাউন্স বা অল অ্যাকাউন্টটা সে ক্রিয়েট করবে, একটা সঞ্চিতি হিসাবে সে ক্রিয়েট করে, এবং এইটার এগেনস্টে সে এই যে ব্যাংকের যে গ্রস লোনটা আছে অ্যাসেট সাইডে, এটা হচ্ছে অ্যাসেট সাইড, এটা হচ্ছে লায়াবিলিটি প্লাস ইকুইটি সাইড। সো এই গ্রস লোনস এখান থেকে আমার হচ্ছে এই অ্যালাউন্সের আমার এখানে দুইটা হচ্ছে যে
এই অ্যালাউন্সের থেকে আমাদেরকে অ্যালাউন্সটা আমার হচ্ছে একটা ফার্স্টলি বলা হচ্ছে কি এটা হচ্ছে একটা কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট। সেই কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্টটা হচ্ছে আমার এই অ্যালাউন্সটা আমার বাদ যাচ্ছে হচ্ছে টোটাল গ্রস লোন থেকে, এবং এই গ্রস লোনটা আমার বাদ দিয়ে আমি বের করতেছি কি নেট লোনস। তো ব্যাংকের কোনো একটা সাপোজ কোনো একটা লোন যদি ডিফল্ট করে ব্যাড লোন, সেই ব্যাড লোনের অ্যামাউন্টটা হচ্ছে এখান থেকে তোমার লায়াবিলিটি সাইডে ওই যে আনকালেক্টিবল লোন বা ব্যাড লোন, এটা যেমন এই অ্যালাউন্স বা প্রভিশন থেকে তোমার বাদ দিতে হবে, পাশাপাশি আবার এটা তোমার এই ব্যাংকের গ্রস লোন থেকেও এটা বাদ যাবে। সো এই জন্য এটাকে বলা আছে ইটস এ কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, মানে ডাবল এন্ট্রি এখানে সিস্টেম কাজ করতেছে। তো এখানে যদি আমরা এক্সাম্পল ধরি যে ব্যাংক কোন একটা লোন দিয়েছে কোন একজন ক্লায়েন্টকে, লোন দিয়েছে $10 million। এখন এটা বছর শেষে দেখা গেল যে লোনের মধ্যে আমার হচ্ছে ব্যাড লোন হচ্ছে 9 million। তাহলে আমার এখানে লোন থেকে আমার শুধুমাত্র আমার কালেকশন হচ্ছে নেট কালেকশন হচ্ছে শুধুমাত্র 1 million। তো এই যে 9 million হচ্ছে তোমার যে আনকালেক্টিবল লোন, এটা তোমার হচ্ছে এই এই 9 মিলিয়নটা তোমার হচ্ছে এখান থেকে অল অ্যাকাউন্টস থেকে লায়াবিলিটি সাইডে 9 মিলিয়নটা বাদ যাবে। আবার এখানে এই গ্রস লোন থেকে তোমার হচ্ছে 9 মিলিয়নটা বাদ দিয়ে দেখাতে হবে। এবং এই যে অ্যালাউন্স ফর পসিবল লোন লস, এটা হচ্ছে তোমার ব্যাংকগুলো কিভাবে এটাকে গঠন করবে, এটাকে হচ্ছে সে গঠন করবে হচ্ছে বাৎসরিক তো দিস অ্যাকাউন্ট, এটা হচ্ছে সে প্রতি বছর অ্যানুয়ালি সে হচ্ছে এই ইনকাম স্টেটমেন্ট থেকে সে এই টাকাটা বিল্ড আপ করবে এবং সেটাকে এই অ্যালাউন্সে এটার সাথে যোগ করবে। তো এখানে তোমার এটা কিভাবে তৈরি করা হয়, অ্যালাউন্স ফর পসিবল লোন লস অ্যাকাউন্ট, এটা ধরো যে হচ্ছে তোমার ইনকাম স্টেটমেন্ট। সো ইনকাম স্টেটমেন্টে সে হচ্ছে এই তার বাদ দিতে হবে হচ্ছে provision for loan losses। বা সংক্ষেপ হচ্ছে PLL অ্যাকাউন্ট। সেই প্রভিশন ফর লোন লসটা হচ্ছে তোমার এই ইনকাম স্টেটমেন্টে রেভিনিউ থেকে সে সরিয়ে রাখবে এবং এটাকে সে হচ্ছে
ব্যালেন্স শিটের এই যে লায়াবিলিটি সাইডে সেখানে এই অ্যালাউন্স ফর লোন লসেস, পসিবল লোন লসেস, এইখানে এটার সাথে সে হচ্ছে ওই যে পিএলএলটা সে এই অ্যামাউন্টটা এখানে মাইনাস হবে এবং এই অ্যামাউন্টটা আবার ব্যালেন্স শিটে যে ওই বছরেই এটা অল অ্যাকাউন্টের সাথে যোগ করতে হবে। কারণ এই যে প্রভিশন ফর লোন লসেস, এটা তো প্রভিশন হিসাবে রাখা হচ্ছে, এটা কিন্তু কোনো রেভিনিউ থেকে বাদ দিচ্ছি যদিও, কিন্তু এটা কিন্তু কোনো ক্যাশ টাকা এক্সপেন্স হচ্ছে না, এটা কিন্তু কোম্পানি থেকে ক্যাশ টাকা, ব্যাংক থেকে কিন্তু কোনো ক্যাশ টাকা চলে যাচ্ছে না, বাট এটা প্রভিশন হিসাবে আমার জমা থাকতেছে। সো এটা আসলে হচ্ছে একটা নন ক্যাশ এক্সপেন্স। তো এই পিএলএল হচ্ছে একটা নন ক্যাশ এক্সপেন্স আইটেম, এবং এই নন ক্যাশ এক্সপেন্স আইটেমটা হচ্ছে প্রতি বছর তোমার ইনকাম স্টেটমেন্ট থেকে একটা সার্টেন পার্সেন্টেজ বা সার্টেন অ্যামাউন্ট ফ্রম দ্য রেভিনিউ সেটাকে আমার সরিয়ে সেটাকে আমার এই অল অ্যাকাউন্টের মধ্যে যোগ করা বা এই প্রভিশনের পরিমাণটাকে বাড়ানো। সো আমরা এখানে এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যে ব্যাংক এই বছরে হচ্ছে তোমার লোন লসের অ্যান্টিসিপেশন করেছে হচ্ছে $1 মিলিয়ন, এবং তার অল অ্যাকাউন্টে তার অলরেডি আছে হচ্ছে $100 মিলিয়ন, আর সে হচ্ছে পিএলএল রাখতে চাচ্ছে হচ্ছে $1 মিলিয়ন। তো এটাকে তোমার হচ্ছে এই এই আইটেমটা যেটা হচ্ছে এই 1 মিলিয়নটা সে শো করবে কোথায়, এই যে প্রভিশন ফর পিএলএল, এখানে এই ইনকাম স্টেটমেন্টে সে হচ্ছে এখানে $1 মিলিয়ন মাইনাস করবে, এবং এটাকে সেই যে অল অ্যাকাউন্টে ব্যালেন্স শিটে এটার সাথে এখানে আছে হচ্ছে 100 মিলিয়ন, আর এই বছরে হচ্ছে 1 মিলিয়ন। তাহলে এটা টোটাল যেটা আসলো, টোটাল হবে তাহলে ব্যালেন্স শিটে এটা দেখাতে হবে যে $101 মিলিয়ন। এখন এটার মধ্যে আরো অ্যাডজাস্টমেন্ট আসতে পারে। সে অ্যাডজাস্টমেন্ট গুলা কি? যেমন ধরো যে তোমার এর মধ্যে ওই বছরে তোমার কোনো একটা লোন রিটেন অফ করা হলো, সো রিটেন অফ লোনের পরিমাণ হচ্ছে $5 লক্ষ। সো এই $5 লক্ষ, এটার অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হবে? এই যে এখানে আমার যে অল অ্যাকাউন্টে আমার আগের বছর পর্যন্ত আমার যে সঞ্চিতি আছে 100 মিলিয়ন, এই বছর আরো 1 মিলিয়ন যোগ হলো, টোটাল আসলো হচ্ছে 101 মিলিয়ন। এটার থেকে হচ্ছে আমার যে চার্জ অফটা হয়েছে বা রিটার্ন অফটা হয়েছে, হচ্ছে $0.5 মিলিয়ন। $5 লক্ষ মানে হচ্ছে $0.5 মিলিয়ন। সো $0.5 মিলিয়ন তোমার এখানে বাদ যাবে। সো আমাদের যে নেট অল অ্যাকাউন্ট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে $100.5 মিলিয়ন। এখন আরো কিছু অ্যাডজাস্টমেন্ট আসতে পারে এটার উপরে, যেমন হচ্ছে যে এই বছরে পূর্বে কোনো একটা লোন রিটার্ন অফ করা হয়েছিল, এবং লোন রিটার্ন অফ করলে জানো যে লোনের সাথে যে কোলাটারাল বা মর্টগেজ সম্পত্তিটা থাকে, ওই কোলাটারাল হিসাবে যেই অ্যাসেটটা পায় ব্যাংক, সো কোলাটারাল অ্যাসেটটা বিক্রয়লব্ধ সে সেল করে চলো আরো $1.5 মিলিয়ন পেয়েছে। তাহলে এই 1.5 মিলিয়ন তোমার
এখানে কি হবে, এই যে 100.5 মিলিয়নের সাথে এটা যোগ হবে, সেটা হচ্ছে তোমার রিকভারি অ্যামাউন্টটা। ওই রিকভারি অ্যামাউন্ট হচ্ছে 1.5 মিলিয়ন। সো টোটাল এখানে যেটা আসবে, যে এন্ডিং ব্যালেন্স, সেটা হবে কত, $112 মিলিয়ন। এটা হচ্ছে অল অ্যাকাউন্ট। সো এই ধরনের যে কয়টা আইটেম দেখানো হলো, এগুলো সবগুলো মিলে এখানে হচ্ছে তোমার অ্যালাউন্স, যেটা অল অ্যাকাউন্ট বা অ্যালাউন্স ফর পসিবল লোন লস অ্যাকাউন্টের অ্যাডজাস্টমেন্ট এই ধরনের হতে পারে। এখন এখানে তোমার আরো কিছু ব্যাপার আছে, যে তোমার যে লোনটা তোমার যদি রিটার্ন অফ করা হচ্ছে, সেই রিটার্ন অফ করার ক্ষেত্রে রিটার্ন অফ করতে গিয়ে দেখা গেলো যে ইটস এ লার্জ লোন। আমরা এর আগে রিটার্ন অফ করলাম কত, 0.5 মিলিয়ন। সো এটা রিজনেবলি হচ্ছে তোমার স্মল অ্যামাউন্ট ছিল। কিন্তু যদি কোনো লার্জ লোন যদি তোমার রিটার্ন অফ করতে হয় সেক্ষেত্রে, এবং সেই রিটার্ন অফ করার ফলে তোমার আমি এটা এরকম এই অল অ্যাকাউন্টটা তোমার ড্রাস্টিক্যালি রিডিউস করে। আচ্ছা, এই লোনটাকে যখন তুমি ব্যালেন্স শিটে অল অ্যাকাউন্ট থেকে বাদ দিচ্ছ, মাইনাস করতেছো, সো এটা একটা লার্জ আইটেম। সেই লার্জ আইটেমটা তুমি যখন বাদ দিচ্ছ, তখন তোমার এই অল অ্যাকাউন্টের ব্যালেন্সটা অনেক কমে যেতে পারে। তো সেক্ষেত্রে তোমার এরকম সিচুয়েশনে ব্যাংকগুলো কি করতে পারে, তারা তাদের যে ইনকাম স্টেটমেন্টে তাদের যে পিএলএল অ্যাকাউন্ট আছে, এই পিএলএল এর পরিমাণটা তারা বাড়াতে পারে। তো এটা কি পরিমাণে সে এটাকে অ্যাডজাস্ট করবে, সেই পরিমাণে অ্যাডজাস্ট করবে টু মেনটেন দ্য অল অ্যাকাউন্ট এট এ সেফ লেভেল। সেটাকে একটা সেফার লেভেলে মেনটেন করতে হবে। সেফার লেভেলে মেনটেন করলে, এই সেফার লেভেলে মেনটেন করার জন্য তোমার এই পিএলএল বাৎসরিক ভাবে, ধরো ওইটা দেখাচ্ছিলাম যে $1 মিলিয়ন, এখানে তাকে আরো বেশি চার্জ করা লাগতে পারে। তাহলে এই ক্ষেত্রে তোমার নেট ইনকামটা অনেক কমে যাবে ওই বছরে। আচ্ছা, এখন এই অল অ্যাকাউন্টটা কখন কখন তোমার বৃদ্ধি পায়? অল অ্যাকাউন্ট অল অ্যাকাউন্টসটা তোমার কখন বৃদ্ধি পায়? যখন হচ্ছে তোমার অল অ্যাকাউন্টসটাকে বাড়াতে হয় কি কি কারণে? একটা হচ্ছে যে তোমার লোন পোর্টফোলিও যদি তোমার বৃদ্ধি পায়, লোনের পরিমাণ যদি বৃদ্ধি পায়, মানে তোমার ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে যে লোন অ্যাকাউন্ট আছে, এই লোন অ্যাকাউন্ট এটা যদি তোমার বৃদ্ধি পায়, তাহলে তোমার এই অল অ্যাকাউন্টসটাকেও বৃদ্ধি করতে হয়। এটা হচ্ছে তোমার লোন পোর্টফোলিও বৃদ্ধি পেলে, লোনের সাইজ বাড়লে, লোন সাইজ যদি বাড়ে, এটা হচ্ছে 1 নাম্বার কারণ, লোন সাইজ যদি বাড়ে। 2 নাম্বার কারণ হচ্ছে তোমার কোনো তোমার যদি কোনো লোন ডিফল্ট হয়,
এবং এই লোনের যে লোনটা ডিফল্ট করেছে সেটার এগেনস্টে তোমার কোনো রিজার্ভ মেনটেন করা হয় নাই। নো রিজার্ভ হ্যাজ বিন মেনটেন against this loan। তাহলে অল অ্যাকাউন্টটা তোমার বাড়বে কখন? এক নাম্বার হচ্ছে লোন সাইজ যদি বাড়ে পোর্টফোলিওতে, দুই নাম্বার হচ্ছে লোন ডিফল্ট, কোন একটা লোন ডিফল্ট রয়েছে যার এগেনস্টে প্রিভিয়াসলি কোনো তোমার প্রভিশন বা রিজার্ভ রাখা হয় নাই। সো এই যে তোমার হচ্ছে এই এই কারণগুলাতে তোমার হচ্ছে তো এই কারণগুলাতে কি হচ্ছে, এটার ফলে তোমার যে অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্টটা কি হবে, এই অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে সিম্পলি তোমার ইনকাম স্টেটমেন্টে দেখাবা পিএলএল অ্যাকাউন্টটা হচ্ছে তোমার বাড়িয়ে দেখাতে হবে, আর ব্যালেন্স শিটে হচ্ছে তোমার অল অ্যাকাউন্টসটাকে ওই পরিমাণে বাড়িয়ে দেখাতে হবে। সেই দুইটা হচ্ছে তোমার অ্যাডজাস্টমেন্ট। তো এখানে তোমার হচ্ছে অল অ্যাকাউন্টস এর যে অ্যাডজাস্টমেন্ট গুলো দেখানো হলো, অ্যাডজাস্টমেন্ট গুলো করার পরে আমরা এই গ্রস লোন থেকে আমরা এই অ্যালাউন্সটাকে যদি আমরা বাদ দেই, তারপরে আমরা পাচ্ছি কি নেট লোনস পাচ্ছি। এবং এই যে অল অ্যাকাউন্টস, এই অল অ্যাকাউন্টসটা ব্যাংকগুলোতে দুই ভাবে রাখা হয়। একটা হচ্ছে দুইটা পার্টে বিভক্ত করা হয়, একটা হচ্ছে তোমার স্পেসিফিক রিজার্ভ, আর একটা হচ্ছে তোমার জেনারেল রিজার্ভ। সো স্পেসিফিক রিজার্ভটা হচ্ছে যে তোমার একটা পার্টিকুলার কোন একটা লোন, সেই লোনের এগেনস্টে তোমার যখন সেই রিস্কি লোনটার এগেনস্টে যখন তোমার আলাদা করে তোমার প্রভিশন রাখতে হচ্ছে, মানে জেনারেল রিজার্ভের বাইরেও। তার মানে বোঝা যাচ্ছে স্পেসিফিক রিজার্ভটা হচ্ছে তোমার অ্যাবাভ এভারেজ রিস্কি লোন, অ্যাবাভ এভারেজ রিস্কি লোনস, এরকম লোনস যেটা রিস্কটা অ্যাভারেজ যে চাইতে বেশি থাকে, সেগুলোর জন্য আলাদাভাবে ম্যানেজমেন্ট কি করে, স্পেসিফিক রিজার্ভ রাখে। সো এই স্পেসিফিক রিজার্ভটা তোমার দুই ভাবে করা যেতে পারে। নাম্বার ওয়ান, এটা অল অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করা যেতে পারে, অল অ্যাকাউন্ট থেকে, বা এটাকে কি বলবো, ক্রিয়েটেড ফ্রম অল অ্যাকাউন্ট। সো অল অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করা যেতে পারে, আর অথবা আমরা এইটা এই পিএলএল থেকে আমরা
পিএলএলটাকে বাড়িয়ে আমরা পিএলএল থেকে আমরা ক্রিয়েট করা যেতে পারে। এবং স্পেসিফিক রিজার্ভ মানে কোনো একটা স্পেসিফিক এক বা ততোধিক লোনের এগেনস্টে যে স্পেসিফিক রিজার্ভটা রাখা হয় তার বাইরে যত রিজার্ভ আছে সেগুলোকে বলা হচ্ছে তোমার জেনারেল রিজার্ভ। সো অল আদার reserves are called general reserves. তো এই যে তোমার অল অ্যাকাউন্টটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে স্পেসিফিক আর একটা হচ্ছে জেনারেল। সো এটা সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে ব্যাংকগুলো এখানে তার যে কারেন্ট এবং ফিউচার তার যে লোন লসটা হতে পারে, লোন ডিফল্ট হতে পারে, সেটাকে তারা যারা এটাকে নির্ণয় করতে পারে বা এটাকে ম্যানেজ করতে পারে। সো এটা হচ্ছে তোমার লোন ডিফল্ট, যেটা হচ্ছে লোন ডিফল্ট both current and future লোন। সো কারেন্ট এবং ফিউচার লোন যে তোমার যে লোন ডিফল্ট হতে পারে বর্তমানে এবং ফিউচারে, সেটাকে ম্যানেজমেন্ট একটা আইডিয়া নিতে পারে। সে লোন ডিফল্ট আইডিয়া জেনারেশনে সাহায্য করে। তো এখানে তো ইউএসএ তে তোমার যেটা এই এই রিজার্ভ রাখার ক্ষেত্রে নিয়ম, সেটা হচ্ছে যে এখানে তাদের যেই ব্যাংকগুলো হচ্ছে তোমার যে ব্যাংকগুলোর অ্যাসেটের পরিমাণ গ্রেটার দেন $500 মিলিয়ন অ্যাসেট আছে, সেই ব্যাংকগুলোর ক্ষেত্রে মানে ব্যাংকস হ্যাভিং মোর দেন $500 অ্যামাউন্ট অফ অ্যাসেটস, তাদের ক্ষেত্রে তোমার এই লোন প্রভিশনটা রাখার ক্ষেত্রে শুধুমাত্র তারা যেই লোনটা অলরেডি তোমার হচ্ছে ব্যাড ডেট হয়েছে, শুধুমাত্র অনলি ব্যাড ডেট হয়েছে, ডিক্লেয়ার্ড হয়েছে, এরকম লোনের জন্য সে পিএলএল আইটেম হিসাবে ইনকাম স্টেটমেন্ট থেকে সে ওই অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ব্যাড লোন সেটা রাখতে পারবে, ইনকাম থেকে কেটে রাখতে পারবে, এবং সেটাকে সে হচ্ছে ওই তোমার অ্যাসেটের যে অল অ্যাকাউন্ট সেখানে সে রিজার্ভ করতে পারবে। বাট এই যে এইটা যে বড় ব্যাংকগুলোর ক্ষেত্রে ইউএস এর যে পলিসিটা, এই পলিসিটার সমস্যা আছে। এই পলিসিটার সমস্যা হচ্ছে এটা হচ্ছে ব্যাংকগুলোকে হচ্ছে ব্যাকওয়ার্ড লুকিং করে তোলে।
bank becomes তো ব্যাকওয়ার্ড লুকিং মানে হচ্ছে ব্যাংক তার পাস্ট যে লোন লস সেটাকে লক্ষ্য করে তারপরে সে ওই বছরে সে ওই টাকাটা প্রভিশন হিসাবে রাখতে পারে, কিন্তু এটার সে ব্যাংকগুলোকে এটা অ্যালাউ করতেছে না, মানে নট ফরওয়ার্ড লুকিং। ব্যাংক ধরো যে জানে যে তার হয়তো সামনের বছরে তার $1 মিলিয়ন একটা লোন ব্যাড ডেট হতে পারে, কিন্তু সেটা কিন্তু সে এই আইন অনুসারে সে কিন্তু ওই প্রভিশন বা পিএলএল হিসাবে কেটে রাখতে পারতেছে না। শুধুমাত্র যেটা অলরেডি ব্যাড ডেট হয়েছে সেটার জন্য সে পিএলএল টা সে সংরক্ষণ করতে পারবে, কিন্তু যেটা হচ্ছে তোমার অন্য ব্যাংকগুলো এই ক্রাইটেরিয়ার বাইরে, তারা হচ্ছে ফরওয়ার্ড লুকিংটা করতে পারতেছে। তার এক্সিস্টিং ব্যাড ডেট না হলেও সে অন দ্য বেসিস অফ এক্সপেরিয়েন্স যে ফিউচারে কেমন হতে পারে ব্যাড ডেট, সেটার উপর বেস করে সে প্রভিশন রাখতে পারে। এই ফরওয়ার্ড লুকিংটা আর ব্যাকওয়ার্ড লুকিং এর ক্ষেত্রে তোমার আহ এই যে মানে ব্যাংকগুলোকে এই নিয়মটাকে অ্যাপ্লাই করার কারণটা কি, যে মানে ব্যাংকগুলো শুধু ব্যাকওয়ার্ড লুকিং সে এই পিএলএল পলিসিটা গ্রহণ করতে পারবে পাস্ট হিস্ট্রি অনুসারে, নট যে ফিউচারে কেমন হতে পারে। তার পিছনে এই রেস্ট্রিকশনটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে এক নম্বর হচ্ছে ব্যাংকগুলো এই তাদেরকে যদি ফরওয়ার্ড লুকিং অপরচুনিটি দেওয়া হয় তাহলে সে সে তার যেই বছরে তোমার ইনকামটা তার বেশি হচ্ছে সেই বছরে সে পিএলএলটা বেশি রাখতে পারে, এবং যেই বছরে তোমার হচ্ছে ইনকামটা হচ্ছে কম হচ্ছে সেই বছরে সে সে পিএলএলটা সে কম ধরার সুযোগ পাচ্ছে। তার মানে হচ্ছে তার যে ফিউচারে যে লসটা হওয়ার কথা সেই লসটাকে সে ডিফারেন্ট ফিসক্যাল ইয়ারের মধ্যে সে ডিস্ট্রিবিউট করতে পারে, মানে হচ্ছে যেই বছরে তার ইনকামটা হাই সেই বছরে সে বেশি পরিমাণে হাই পিএলএল রাখতেছে, যেই বছরে তোমার ইনকামটা হচ্ছে লো সেই বছরে সে লো পিএলএল সংরক্ষণ করতেছে। এখানে এই এলটা নিয়ে আরো একটু ডিসকাশন আছে, সেটা হচ্ছে যে টোটাল যে অ্যালাউন্স ফর পসিবল লোন লসেস এটার এটা হচ্ছে তোমার 1.25% অফ ব্যাংকস টোটাল অ্যাসেট
যেটা হচ্ছে রিস্ক ওয়েটেড অ্যাসেট, টোটাল রিস্ক ব্যাংকের যে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট এটার 1.25% পর্যন্ত সে ব্যাংক ক্যাপিটাল হিসাবে শো করতে পারবে। তো এটা দেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে তুমি এই অ্যালাউন্সটা যেটা রাখতেছো এটা তো তুমি ইনকাম থেকে সরিয়ে রাখতেছো এবং এটা তোমার নন ক্যাশ আইটেম, এটা তোমার ব্যয় হচ্ছে না, এই টাকাটা তোমার ব্যাংকে কিন্তু এটা টাকাটা তোমার রয়ে গিয়েছে, কিন্তু এই টাকাটা তুমি এই ক্যাশ টাকা হিসেবে ব্যবহার করতে পারতেছো না, দৈনন্দিন দায় বা লিকুইডিটি হিসেবে ব্যবহার করতে পারতেছো না। তাহলে এই যে আনইউজড টাকাটা, অলস টাকাটা পড়ে আছে, তাহলে এটার জন্য ব্যাংকে কি সুবিধা দেওয়া হচ্ছে যে পার্টিকুলারলি এটা ইউএস এর কথা বলা হচ্ছে বইতে, যে তার যে ব্যাংকের যে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট আছে তার 1.25% পর্যন্ত সে ব্যাংক ক্যাপিটালের সাথে এটাকে অ্যাড আপ করতে পারবে, মানে ব্যাংক ক্যাপিটালের পার্ট হিসাবে গণ্য করা যাবে। কিন্তু সমস্যা হচ্ছে এই যদিও এটাকে আচ্ছা ব্যাংক ক্যাপিটালের হিসাবে যে গণ্য করা হবে, ফর এক্সাম্পল টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট ব্যাংকের, এই টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট এই রিস্ক ওয়েটেড অ্যাসেট হচ্ছে তোমার $100 মিলিয়ন, 1000 মিলিয়ন ডলার। সো এটার 1.25% কত হচ্ছে? 1.25% হচ্ছে এবং 10 মিনিটের জন্য এখানে আরো দুইটা আরো আচ্ছা আচ্ছা 1000-এর হচ্ছে তোমার 12.5। হ্যাঁ এটা হচ্ছে তোমার 12.5 হচ্ছে আচ্ছা 1.25, হ্যাঁ 1.25 ইন্টু হচ্ছে 10, 1.25 ইন্টু হচ্ছে 10, 100 কাটা গেল, তাহলে হচ্ছে 1.25 ইন্টু 10 মানে হচ্ছে 12.5 মিলিয়ন। সো আমাদের ধরো অল অ্যাকাউন্টে আছে হচ্ছে $100 মিলিয়ন, তাহলে $100 মিলিয়ন মধ্যে তুমি এখন 12.5 মিলিয়ন তুমি ব্যাংক ক্যাপিটালে অংশ হিসাবে তুমি দেখাতে পারবা। তো তোমরা জানো যে একটা বেসেল অ্যাকাউন্ট অনুসারে তোমার ব্যাংক ক্যাপিটাল একটা সার্টেন পোর্শন তোমার রাখা হয়। সো এটা একটা বেনিফিট যে তোমার অল এই অ্যালাউন্সটা রাখার ক্ষেত্রে ব্যাংকগুলোকে দেওয়া হচ্ছে। বাট এখানে প্রবলেমটা হচ্ছে যে এই রিজার্ভ যেটা, এই রিজার্ভটাকে ব্যাংক ক্যাপিটালের অংশ বলা হলেও এটা কিন্তু পার্মানেন্ট ক্যাপিটাল হিসেবে কাউন্ট হচ্ছে না। নট কাউন্টেড অ্যাজ পার্মানেন্ট ক্যাপিটাল। আছে এটাকে পার্মানেন্ট ক্যাপিটাল হিসেবে কনসিডার করা হচ্ছে না, যেটা কিনা হচ্ছে পার্মানেন্ট ক্যাপিটাল কি, ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য ব্যাংক ক্যাপিটাল পার্মানেন্ট ক্যাপিটাল হচ্ছে তোমার রিটেইনড আর্নিংস।
তো ব্যাংক যদি তার ইনকাম স্টেটমেন্টের থেকে সে হচ্ছে রেভিনিউ থেকে বাদ দিচ্ছে পিএলএল, এবং সেখান থেকে সে পাচ্ছে হচ্ছে নেট ইনকাম। এখন এই নেট ইনকামের এই পোর্শনটা কোথায় যাচ্ছে? এই পোর্শনটা যাচ্ছে হচ্ছে রিটেন আর্নিংস এ, আর এই পিএলএল পার্টটা যাচ্ছে কোথায়? এই অল অ্যাকাউন্টস। সো তাহলে ব্যাংকগুলো যদি তাদের এই আনডিস্ট্রিবিউটেড প্রফিটটাকে সে রিটেন আর্নিংস হিসেবে দেখায়, তাহলে সেটা তার পার্মানেন্ট ক্যাপিটালের অংশ হয়ে যাচ্ছে। whereas সে যদি পিএলএল হিসাবে কর্তন করে অল অ্যাকাউন্টে সেটাকে যোগ করে, তাহলে সেটা কিন্তু তার একটা সার্টেন পোর্শন তোমার হচ্ছে 1.25% পর্যন্ত তোমার হচ্ছে ক্যাপিটালের মধ্যে কাউন্ট করা যাবে, বাট ইট ইজ নট কাউন্টেড অ্যাজ এ পার্মানেন্ট ক্যাপিটাল। সো এই জন্য ব্যাংকগুলো তারা তারা মোর মোটিভেটেড হবে কি পিএলএলটা যত কম রাখা যায়, তাহলে পিএলএলটা কম রাখলে নেট ইনকামটা কি হবে? বাড়বে। সো নেট ইনকামটা বাড়লে কি হবে? তার রিটার্ন আর্নিংস বা পার্মানেন্ট ক্যাপিটালটাও বাড়বে। না, এটা যেহেতু পার্মানেন্ট ক্যাপিটাল, তো ব্যাংকের ইন্টারেস্ট থাকবে কি পিএলএল এর পরিমাণটাকে বাড়ানো, নেট ইনকাম পিএলএল এর পরিমাণটাকে কমানো, সো দ্যাট আমার মোর নেট ইনকাম লেফট থাকবে, যেটা কিনা আমি পার্মানেন্ট ক্যাপিটাল হিসেবে রিটেন আর্নিংস এর অন্তর্ভুক্ত করতে পারবো। তো এজন্য দেখা যাচ্ছে যে ব্যাংকগুলোর ক্ষেত্রে এই পিএলএল এর পরিমাণটা বর্তমানে ইউএসএ ব্যাংকগুলোতে কমে যাচ্ছে। তার পেছনে কারণ হচ্ছে যে রিজনটা কি, যে যদিও সে ইনকামের একটা পোর্শন সে এই অ্যালাউন্স হিসাবে রাখতে পারে, কিন্তু সে অ্যালাউন্সটা কিন্তু তোমার অ্যালাউন্সের একটা সার্টেন পোর্শন শুধুমাত্র সে পার্মানেন্ট ক্যাপিটাল মানে ব্যাংক ক্যাপিটালের মধ্যে সে দেখাতে পারে, যদিও ইট ইজ নট কাউন্টেড অ্যাজ এ পার্মানেন্ট ক্যাপিটাল। সে রিটেন আর্নিংস এ যদি দেখানো দেয়, রিটেন আর্নিংস এ যদি এই টাকাটা পিএলএল থেকে না কেটে নেট ইনকাম হিসেবে যদি আমার আনডিস্ট্রিবিউটেড প্রফিট হিসেবে আমি যদি রিটেন আর্নিংস এ দেখাতাম, তাহলে দ্যাট উড বি কাউন্টেড মোর পার্মানেন্ট ক্যাপিটাল। সেই জন্য ব্যাংকগুলোর মধ্যে প্রবণতা দেখা যায় যে সে এই পিএলএলটা সে কম রাখবে। আচ্ছা, এরপরে আরেকটা আইটেম এখানে দেখো, সেটা হচ্ছে যে আনআর্ন ডিসকাউন্ট, এবং এই আনআর্ন ডিসকাউন্টটা হচ্ছে তোমার বাদ যাবে কোত্থেকে? এই গ্রস লোন থেকে। সো বিফোর নেট লোন ক্যালকুলেশন তোমার গ্রস লোন থেকে তুমি বাদ দিচ্ছ হচ্ছে অল অ্যাকাউন্ট, সেখানে আবার বাদ দিচ্ছে হচ্ছে কি আনআর্ন ডিসকাউন্ট। তো এই আনআর্ন ডিসকাউন্টটা কি? আনআর্ন ডিসকাউন্ট হচ্ছে মূলত আনআর্নড ইন্টারেস্ট। আনআর্নড ইন্টারেস্টটাকে বোঝানো হচ্ছে এই আনআর্নড ডিসকাউন্ট অ্যাকাউন্ট মূলত হচ্ছে আনআর্নড ইন্টারেস্ট। তো এটা কিরকম? ধরো যে কোনো ব্যাংক কোনো একজন কাস্টমারকে লোন দিল $10 মিলিয়ন। সো সে প্রাথমিকভাবে এই
লোনের উপরে একটা পোর্শন মানে হচ্ছে ইন্টারেস্ট সে আপফ্রন্ট ইন্টারেস্ট পেমেন্ট আপফ্রন্ট আপফ্রন্ট সে হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট করলো সে হচ্ছে $1 million। সো এই $1 million তার ফর এক্সাম্পল তার হচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে 10% অ্যানুয়ালি। সো অ্যানুয়ালি যদি 10% হয় তাহলে তার সে কি করছে আগামী 1 বছরে যে ইন্টারেস্টটা আপফ্রন্ট দিয়েছে তাহলে এই ইন্টারেস্টের 1 মিলিয়নটা সেটা কিন্তু এই বছরের সময়টাতে এই বছরটা শেষ না হওয়া পর্যন্ত এটা তোমার ব্যালেন্স শিটে দেখাবে কি হিসাবে, এটা হচ্ছে তোমার আনআর্নড ডিসকাউন্ট হিসাবে দেখাবে। এই টাকাটা আমি ইন্টারেস্ট হিসাবে পেয়ে গেছি কিন্তু এটা এখনো ব্যাংকের জন্য এটা অর্জিত হয়নি, তাই না? যে এটা 1 বছর শেষে মানে অগ্রিম ইন্টারেস্ট প্রদান করেছে, সে অগ্রিম ইন্টারেস্ট রেটটা যখন তোমার বছরটা শেষ হবে তখন এটা অ্যাজ এ ইন্টারেস্ট ইনকাম হিসাবে তোমার এটাকে ওই ইনকাম স্টেটমেন্টে তখন শো করতে পারবে, ইনকাম স্টেটমেন্টে শো করতে পারবে। তার আগে সে তাকে এটাকে ব্যালেন্স শিটে এখানে আনআর্ন ডিসকাউন্ট হিসেবে দেখাতে হবে। তো এই যে এইখানে যে 1 মিলিয়নটা এই 1 মিলিয়নটা বছর শেষে কি হবে যে ইনকাম স্টেটমেন্টে তোমার হচ্ছে ইন্টারেস্ট ইনকাম হিসাবে হিসাবে শো করতে পারবে। আচ্ছা এখন যদি এটা ফর এক্সাম্পল এটা হচ্ছে ইন্টারেস্ট ছিল 5%, সো 5% হইলে তোমার সে তো দিয়েছে 1 মিলিয়ন, তাহলে এই বছরে সে ইন্টারেস্ট ইনকাম শো করতে পারবে 0.5 মিলিয়ন, এবং এটা হচ্ছে ধরো যে কারেন্ট ইয়ার বা 2024, আবার এটাকে বাকিটা যে 2025-এর যে বাকিটা সে ইনকাম স্টেটমেন্টে ইন্টারেস্ট ইনকাম হিসেবে বাকি 0.5 মিলিয়ন দেখাতে পারবে। আর এই যে বছর শেষে এখানে যে ব্যালেন্স শিট 24-এর যে ব্যালেন্স শিট দাও না সেখানে কি হবে, সেখানে এই যে আনআর্নড ডিসকাউন্ট হিসেবে সেখানে ওই 1 মিলিয়ন যেটা পেয়েছে সেখান থেকে বাদ দিয়ে দেখা হচ্ছে 0.5 মিলিয়ন যেটা তোমার ইন্টারেস্ট ইনকাম হিসাবে শো করা হয়েছে ওই বছরে, আর ব্যালেন্স থাকবে হচ্ছে 0.5 মিলিয়ন, এবং এটা জিরো হয়ে যাবে 2025-এর ব্যালেন্স শিটে দিয়ে। ওইগুলা ও খায় না তো, 2025-এর ব্যালেন্স শিটে যে এটা ওই যে ওইটা খায় না। আনআর্ন ডিসকাউন্ট 0.5 মিলিয়ন আছে আর ইন্টারেস্ট ইনকাম হিসেবে 0.5 মিলিয়ন দেখাচ্ছে, তাহলে এটা ব্যালেন্স শিট থেকে সেটা উধাও হয়ে যাবে। আগে কুত্তা না মানে কি? এবং ফাইনালি এখানে আরেকটা আইটেম হচ্ছে তোমার নন পারফর্মিং লোনস। সো লোন অ্যাকাউন্টে এখানে নন পারফর্মিং লোনস, এই নন পারফর্মিং লোনস গুলো কি, যে এই নন পারফর্মিং লোন হচ্ছে যেটা ইউজুয়ালি ধরা যাচ্ছে 90 days এর উপরে বা 3 months এ ওখানে তো আরো জিনিস আছে, ওগুলা খাও তুমি। তোমার ইন্টারেস্ট তোমার নাম লেখা আছে, তোমার আরো জিনিস আছে তো পে ওগুলা করে নাই, ইন্টারেস্ট পাওয়া যায়নি। আচ্ছা, সো এই ইন্টারেস্টটা ইনকামটা হয়নি, সো সেটাকে তোমার কি হচ্ছে, সেটাকে তুমি এই নন পারফর্মিং লোন হিসাবে দেখাচ্ছ। সো সো এটা ক্লাসিফাইড হবে হচ্ছে নন পারফর্মিং লোন হিসাবে, এবং এই নন পারফর্মিং লোন হিসাবে যেই এটার উপরে যেই ইন্টারেস্ট ইনকামটা সেটা কি থাকবে, সেটা তোমার হচ্ছে অ্যাক্রুড ইন্টারেস্ট হিসাবে সেটা দেখাইতে হবে।
সো এখানে নন পারফর্মিং লোন, ফর এক্সাম্পল এটার উপরে 3 মাসের যে তোমার যে ইন্টারেস্টটা তোমার অ্যাক্রুড হয়েছে, যে 3 মাসে তোমার টোটাল হচ্ছে 500 টাকা তোমার ইন্টারেস্ট বকেয়া হয়েছে, অ্যাক্রুড ইন্টারেস্ট। এই বকেয়া হয়েছে হচ্ছে তোমার অ্যাক্রুড ইন্টারেস্ট হয়েছে 500 টাকা। সো এটাকে তোমার কি করতে হবে, তোমার যে লোন রেভিনিউ আছে ইনকাম স্টেটমেন্টে, যে লোন রেভিনিউ, সেই রেভিনিউ থেকে তোমার এই অ্যাক্রুড ইন্টারেস্ট যেটা, এটা তোমার এই ইন্টারেস্টটা বাদ দিতে হবে, 500 মাইনাস করতে হবে, এবং এটাকে তোমার অ্যাক্রুড ইন্টারেস্ট হিসাবে তোমাকে এটাকে আবার, এটা হচ্ছে তোমার ব্যালেন্স শিটে দেখাতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত তোমার এই অ্যাক্রুড ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা এবং ব্যাংক হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এটাকে কোনো ক্যাশ পেমেন্ট না আসা পর্যন্ত, ফার্দার কোনো ক্যাশ পেমেন্ট না আসা পর্যন্ত এটার উপরে কোনো অ্যাডিশনাল ইন্টারেস্ট ইনকাম চার্জ করতে পারবে না। যেহেতু এটা নন পারফর্মিং লোন হিসাবে যেটা অ্যাক্রুড আছে সেটাকে তুমি রেভিনিউ থেকে সরায় রাখতেছো, বাট অ্যাডিশনাল নেক্সট ক্যাশ পেমেন্ট না আসা পর্যন্ত the banks are forbidden to record any additional interest income from the loan until a cash payment actually comes in. Cash payment না আসা পর্যন্ত সেটা আর ইন্টারেস্ট ইনকাম রেকর্ড করতে পারবে না। আচ্ছা, তাহলে এখানে আমাদের মোটামুটি ভাবে যদি আমরা লোন অ্যাকাউন্টটাকে সামারাইজ করি, আমরা এখানে কি কি দেখলাম, যে এই লোন অ্যাকাউন্টে তোমার মূলত হচ্ছে গ্রস, এই যে গ্রস অ্যাকাউন্ট, গ্রস লোন, এই গ্রস লোন তার থেকে তুমি অ্যালাউন্সটা বাদ দিচ্ছ, আনআর্ন ডিসকাউন্ট বাদ দিচ্ছ, তারপরে তুমি নেট লোন পাচ্ছ। যারা তোমার হচ্ছে লোনের ক্ষেত্রে আরেকটা অ্যাডজাস্টমেন্ট আছে, নন পারফর্মিং লোনস। তুমি তো বলো না, আমাকে বললা কত দুইটা আচ্ছা, এরপর হচ্ছে তোমার টাইপস অফ লোন, যেটা এটাকে বলা আছে যে লোন গুলোকে আমরা বেশ কিছু ভাগে ভাগ করতে পারি, যেমন অন দ্য বেসিস অফ পারপাস অফ লোন। আমরা দেখি যে ব্যাংকগুলোতে কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল লোন বা বিজনেস লোন প্রোভাইড করে। তারপর হচ্ছে তোমার কনজিউমার লোন প্রোভাইড করে থাকে, মূলত হচ্ছে তোমার কনজিউমার লোন বা যেটাকে বলা হয়ে থাকে হাউস হোল্ড লোন। রিয়েল এস্টেট, যেটা মূলত হচ্ছে প্রপার্টি রিলেটেড যে লোনগুলো, প্রপার্টি বেসড
লোন প্রোভাইড করে থাকে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যাদেরকে লোন দিয়ে থাকে, যে লাইক হচ্ছে তোমার আদার ডিপোজিটরি ইনস্টিটিউশনস, অন্যান্য ডিপোজিটরি ইনস্টিটিউশনসকে লোন দিয়ে থাকে। এছাড়া তারা ফরেন লোনস দিতে পারে, যে ফরেন গভর্নমেন্ট এজেন্সি বা ইনস্টিটিউশনস গুলোকে, ফরেন গভর্নমেন্ট এজেন্সি ইনস্টিটিউশনস এগুলোকে লোন দিতে পারে। এগ্রিকালচারাল প্রোডাকশন লোন দিতে পারে। যেমন হচ্ছে তোমার ফর এক্সাম্পল লাইভ স্টক, যে গবাদি পশু। তারপর হচ্ছে তোমার সিকিউরিটি লোন হিসাবে দিতে পারে, যেটাকে বলা হয় তোমার ট্রেডিং লোন। সো এই ট্রেডিং লোনটা দেওয়া হয় কাদেরকে? ইনভেস্টর বা ব্রোকারদেরকে, দেওয়া হয়, বা ব্রোকার বা ডিলার, তাদের ট্রেডিং অ্যাক্টিভিটিস এর জন্য যে লোনটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সিকিউরিটি লোন। আর এটা হচ্ছে যে লিজ। তো লিজের ক্ষেত্রে ব্যাংকগুলো কি করতে পারে? লিজ হচ্ছে একটা ইকুইপমেন্ট বাই করবে, সে ইকুইপমেন্টটা বাই করে সেটাকে ওই তোমার বিজনেসের কাছে সেটাকে সেটাকে ইউজ করতে দিবে। তো বিজনেস ফার্মের পক্ষ হয়ে সে হচ্ছে একটা ইকুইপমেন্ট ক্রয় করবে এবং এটাকে একটা নির্দিষ্ট বিজনেসকে ইউজ করতে দিবে, এবং সেটার বিনিময়ে সে একটা সিরিজ অফ পেমেন্ট বা ইনস্টলমেন্ট পেতে থাকবে, ব্যাংক রেন্টাল পেমেন্টস পেতে থাকবে। তো অনেকটা রেগুলার লোনের মতোই, বাট এখানে হচ্ছে যে অন্যান্যগুলোতে তোমার অন্যান্য লোনগুলোর ক্ষেত্রে সে মানিটা ক্যাশ মানি প্রোভাইড করতেছে, আর এই লিজের ক্ষেত্রে সে ক্যাশ মানি প্রোভাইড করতেছে, রাদার যে ইকুইপমেন্টটা বিজনেসের প্রয়োজন সেটা তার পক্ষে সে বাই করে তাকে সেটা ইউজ করতে দিচ্ছে, এবং সেটার পেমেন্টটা নিচ্ছে হচ্ছে ইনস্টলমেন্ট আকারে। এই যে টাইপস অফ লোনস আরো কয়েকটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার বাই ম্যাচুরিটি, আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, শর্ট টার্ম এবং লং টার্ম। বাই কোলাটেরাল, যেগুলো সিকিউরড, যার এগেনস্টে তোমার হচ্ছে ধরো বন্ধক রাখতে হয়, সিকিউরড কোলাটেরাল রাখতে হয়, বন্ধক হিসেবে তোমার হচ্ছে প্রপার্টি রাখতে পারে। সো এটা হচ্ছে কোলাটেরাল বেসড লোন। আনসিকিউরড, যেটা হচ্ছে তোমার কোনো এটার এগেনস্টে কোনো প্রপার্টি বা কিছু বন্ধক রাখা হচ্ছে না। প্রাইসিং টার্মসে লোনগুলো ফ্লোটিং রেটস হতে পারে, ফিক্সড রেটে হতে পারে। সো ফ্লোটিং রেটের ইন্টারেস্ট রেটটা কি হচ্ছে ভ্যারি করবে, বাট ইন কেস অফ ফিক্সড রেট লোন ইন্টারেস্ট রেটটা ফিক্সড থাকবে। এরপর হচ্ছে তোমার মিসেলেনিয়াস অ্যাকাউন্টস। এই মিসেলেনিয়াস অ্যাকাউন্টসে তোমার এছাড়াও অ্যাসেট সাইডে আমরা দেখি কি তোমার ব্যাংকগুলো তোমার ফেডারেল ফান্ডস সোল্ড এটা দেখানো হয়। তো এটা হচ্ছে তোমার এই তোমার ব্যাংকগুলো কি করতেছে এখানে তোমার হচ্ছে ফেডারেল ফান্ডস সোল্ড এটা দেখাচ্ছে।
তারপর হচ্ছে রিপারচেস এগ্রিমেন্ট, এটা এটা হচ্ছে তোমার মিসেলেনিয়াস অ্যাসেট হিসেবে দেখাতে পারে। এগুলো ছাড়া হচ্ছে তোমার মূলত হচ্ছে টেম্পোরারি লোনস। সো এগুলো মূলত এর মধ্যে হচ্ছে দিজ আর টেম্পোরারি লোনস। টেম্পোরারি লোনস যেমন হচ্ছে তোমার ওভারনাইট বোরোয়িং, ওভারনাইট বোরোয়িংস করতে পারে উইথ এগুলো সাধারণত ব্যাংক, সিকিউরিটি ডিলার এবং এদেরকে দেওয়া হয়ে থাকে। তো এই অ্যাসেট গুলো এখানে আমরা দেখতে পাই। এছাড়া আছে হচ্ছে কাস্টমার লায়াবিলিটি অন অ্যাকসেপ্টেন্স। সো এটা হচ্ছে তোমার ব্যাংক গুলো এটাকে দিয়ে থাকে। এটার হচ্ছে তোমার মূলত হচ্ছে কন্ট্রা টাইপের আইটেম, কন্ট্রা আইটেম। কারণ এটা তোমার হচ্ছে ব্যাংকের একদিকে যেমন তার লায়াবিলিটি সাইডে শো করতেছে, আবার এটা হচ্ছে তোমার তার অ্যাসেট সাইডে হচ্ছে তার শো করতেছে। লায়াবিলিটি সাইডে শো করতেছে এবং এটাকে তোমার হচ্ছে এটার এই লায়াবিলিটিটার এগেনস্টে সে যখন পেমেন্ট করতেছে তখন তাকে কি হচ্ছে ইনকাম স্টেটমেন্টে তাকে এটার পেমেন্টটা দেখাতে হচ্ছে। সো ব্যাংক কোনো একটা বা ইম্পোর্টারের পক্ষ হয়ে সে যদি গ্যারান্টি দিয়ে থাকে, অ্যাকসেপ্টেন্স দিয়ে থাকে, ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স, তাহলে সেই ইম্পোর্টারের পক্ষ হয়ে সে কি করবে, ওই ফরেন ব্যাংককে সে মানে এক্সপোর্টারকে সে টাকাটা দিয়ে দিবে। সো টাকাটা না দেওয়া পর্যন্ত তার এটাকে শো করতে হবে কি লায়াবিলিটি সাইডে তাকে এটাকে ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স হিসেবে তার লায়াবিলিটি হিসেবে থাকবে এবং এটার পেমেন্টটা তাকে করতে হবে। এটা দুইভাবে অ্যাডজাস্টমেন্ট হতে পারে। একটা হচ্ছে যে কাস্টমার যদি ক্যাশ দেয়, যদি ক্যাশে টাকাটা দিয়ে দেয়, তাহলে এই ক্যাশটা তার হচ্ছে ব্যাংকের তার ইয়ের থেকে মাইনাস হয়ে যাবে, যে তার যে পেমেন্টের জন্য এটা মাইনাস হয়ে যাবে এবং ক্যাশটা এখান থেকে সরি ইনকাম স্টেটমেন্ট থেকে ক্যাশটা যখন সে এখানে লায়াবিলিটিটা যখন পরিশোধ করবে তখন হচ্ছে তার থেকে আরেকটা হচ্ছে তোমার যদি সে ইম্পোর্টার যদি তোমার ক্যাশ পারে তাহলে সেটা হচ্ছে তোমার অ্যাসেট সাইডে একটা লোন ক্রিয়েট করবে, যে এটা তার নামে একটা লোন ক্রিয়েট হবে, মানে লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট। এলটিআর মানে হচ্ছে লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট। মানে দুইটা অ্যাডজাস্টমেন্টই হবে অ্যাসেট সাইডে।
এবং এছাড়াও আদার মিসেলেনিয়াস যেগুলো ব্যাংকের অন্যান্য যে বিল্ডিংস ইকুইপমেন্টস এগুলো তাদের একটা ব্যাংকগুলোর ক্ষেত্রে মোটামুটি ভাবে 1 to 2% অফ টোটাল অ্যাসেট সাইজটা এখানে দেখা যায়। স্যার আসসালামু আলাইকুম স্যার। যাচ্ছিলাম অনুমতি দিলে। স্যার আমরা তো বলো। ক্যান্টিনে হ্যাঁ খাবার শেষ, ক্লাস শেষ। না, আপনি কাইন্ডলি আমাকে অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা আমি তো এতগুলো নিতে পারবো না, তোমরা যারা যারা আসো তোমাদের সেকশন সিআর এর কাছে দিয়ে দাও। আর সেকশন 2 সেকশনের সিআর তোমরা একটু ওই যে ক্লাসরুমে সেকশন এ সেকশন বি রোল নাম্বার গুলা একটু সিরিয়াল করে দিয়ে দিও আজকের অ্যাটেন্ডেন্সটা, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।
এটা কি বললো? মানে ক্লাসরুমে কি আমরাই আপলোড দিব নাকি? তারপর হচ্ছে রোল কল করবো নাকি? কেমনে দেওয়া যায়? হ্যালো 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 আচ্ছা এক মিনিট